বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা একের পর এক হত্যাকাণ্ড, রাজনৈতিক যোগসাজশের পাল্টাপাল্টি অভিযোগ বিজেপি ও তৃণমূল কংগ্রেসের। তামিলনাড়ুতে সর্বোচ্চ আসন নিয়েও সরকার গঠন অনিশ্চিত বিজয় থালাপতির দলের। কংগ্রেসের সমর্থন পেলেও নিশ্চিত হয়নি সংখ্যাগরিষ্ঠতা। গভর্নরের সাথে দ্বন্দ্ব গড়াতে পারে আদালতে। শিগগিরই শেষ হচ্ছে ইরান যুদ্ধ, চুক্তি হতে পারে এক সপ্তাহের মধ্যেই দাবি ট্রাম্পের। শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত তেহরানও, মন্তব্য ইরানি প্রেসিডেন্টের। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে আরো অস্থির পশ্চিমবঙ্গ। বুধবার রাতে খুন হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। কলকাতার মধ্যমগ্রামে তার গাড়িতে গুলিবর্ষণ করা হয়, গাড়ি চালকও গুরুতর আহত হন। এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এতে রাজনৈতিক যোগসাজশ আছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু। এদিকে সিসিটিভি ফুটেজ যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার স্থানীয় সময় রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই অস্ত্রধারী। ছোড়া হয় 4 রাউন্ড গুলি। ঘটনাস্থলে প্রাণ হারান সহকারী চন্দ্রনাথ রথ। গুরুতর আহত হন গাড়ি চালক বুদ্ধদেব বেরা। গুলি চালিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় অস্ত্রধারীরা। অতর্কিত হামলার পর শুভেন্দু অধিকারীর সহকারী ও গাড়ি চালককে নেওয়া হয় কলকাতার মধ্যমগ্রাম হাসপাতালে। মৃত্যুর খবর শুনে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে রাত 12টার দিকে সেখানে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দাবি করেন হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। पुलिस का डीजीपी का बात है। 2-3 दिन रेकी करके फुल्ली प्री प्लान मर्डर। पुलिस ने इन्वेस्टिगेशन चालू किया। स्टेट का सीनियर पुलिस अफसर है। हम लोग बहुत पेनफुल हार्ट में ये जो मर्मांतिक हत्या हुआ। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে তথ্য পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি প্রাইভেট কার। জড়িতদের দ্রুত ধরার আশ্বাসও দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অপরাধে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। সেটির নম্বর প্লেট বিকৃত করা ছিল। ব্যবহৃত নম্বর প্লেটটি শিলিগুড়ির একটি গাড়ির, কিন্তু সেটি নকল। ঘটনাস্থল থেকে কয়েকটি ব্যবহৃত কার্তুজ এবং তাজা গুলিও উদ্ধার করেছি। এখন পর্যন্ত সংগৃহীত তথ্যগুলো খতিয়ে দেখছি। এই মুহূর্তে শুধু এটুকুই জানাতে পারি। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ। রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত 6 জনের। নির্বাচন পরবর্তী সহিংসতায় যখন উত্তাল পশ্চিমবঙ্গ, তখন দায় চাপানোর রাজনীতিতে মেতেছে রাজ্যের প্রধান দুই দল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলেছে বিজেপি নেতারা। তাদের দাবি নির্বাচনে হেরে তাণ্ডব চালাচ্ছে মমতা ব্যানার্জির কর্মীরা। আর বিজেপির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পাল্টা অভিযোগ তৃণমূলের। এদিকে শোকের মাতম চলছে নিহত চন্দ্রনাথ রথের বাড়িতে। আততায়ীর গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের বাড়িতে শোকের মাতম। সন্তান হারা মায়ের অভিযোগ, বিজেপির রাজনীতি করার কারণে প্রাণ হারাতে হয়েছে তার সন্তানকে। সরাসরি দায় চাপিয়েছেন তৃণমূল কংগ্রেসের ওপর। তাকে যেভাবে কষ্ট দিয়ে আততায়ীরা মারলো, পুরো তৃণমূলেরই সাজানো গল্প। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সংঘাত সহিংসতায় উত্তাল পশ্চিমবঙ্গ। এর মধ্যেই শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে হত্যার ঘটনা নতুন করে উত্তেজনা আরও বাড়িয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতিতে সহিংসতার জন্য এখন পরস্পরকে দোষারোপ করছে বিজেপি ও তৃণমূল। চন্দ্রনাথ হত্যাকাণ্ডের জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করছে বিজেপি নেতারা। তো জিতা হাম লোগ, মর রহে হাম লোগ। নির্বাচনে আমরা জয়ী হয়েছি, অথচ আমাদের কর্মীদেরই মৃত্যু হচ্ছে। এই জয় যদি তৃণমূল কংগ্রেসের হাতে যেত, তাহলে তারা এতদিনে সম্ভবত 200-র বেশি হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলত। জনতা পার্টি পরিবার কা বাত हम लोग ये गुंडागर्दी बिल्कुल बर्दाश्त नहीं करेंगे। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা গুন্ডামি বরদাস্ত করব না। 2021 সালের নির্বাচনের পর টিএমসির গুন্ডারা আমাদের 300 কর্মীকে হত্যা করেছে। টিএমসির উস্কানিতে আমাদের কর্মীরা যাতে জড়িয়ে না পড়ে সে নির্দেশ দেওয়া হয়েছে। पार्टी का जो हमारा डिसिप्लिन है। এদিকে নিজ দলের নেতাকর্মীদের ওপর হামলার পাল্টা অভিযোগ তৃণমূলের। রাজ্য জুড়ে অশান্তির জন্য বিজেপি নেতাদের উস্কানিকে দায়ী করছে দলটি। देखिए मैं निंदा करता हूं इस घटना का।
এই ঘটনার নিন্দা জানাই। অপরাধীদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমাদের দলের কার্যালয়গুলো দখল করা হচ্ছে, আমাদের ওপর হামলা হচ্ছে। নির্বাচনে জয় পরাজয় থাকবে, কিন্তু এই সংস্কৃতি সহ্য করা উচিত নয়। হিংসা বন্ধ হোক। অর্ধ ডজনেরও বেশি টিএমসি কর্মীকে হত্যা করা হয়েছে। প্রকাশ্য মঞ্চ থেকে প্রকাশ্যে ঘৃণা ছড়ানো হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চন্দ্রনাথ রথকে হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিজেপির কর্মীরা। পশ্চিমবঙ্গের মালদায় এক বিজেপি সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জেলার ইংলিশ বাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গাদুয়া মোড় এলাকায় এই ঘটনা। নিহত বিজেপি সমর্থকের নাম কিষান হালদার, বয়স ২৮ বছর। পরিবারের অভিযোগ, বুধবার রাতে তাকে কয়েকজন ফোন করে ডেকে বাসা থেকে বাইরে নিয়ে যায়। পরে বাড়ি থেকে কিছু দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায় ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি বা কারা জড়িত এখনও সেটি জানা যায়নি। ভারতের তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে বিজয়ের পরও সরকার গঠন নিয়ে সংকটে সুপারস্টার বিজয় থালাপতির দল টিভিকে। কংগ্রেসের সাথে সমঝোতার ভিত্তিতে ৫টি আসন জোগাড় হলেও বাকিগুলো নিশ্চিত নয়। ছোট দলগুলোর সাথে আলোচনা চললেও টিভিকের অভিযোগ সময় দিতে গড়িমসি করছেন গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ। এমনকি ফল ঘোষণার ২ দিন পেরিয়ে গেলেও এখনো সরকার গঠনে আহ্বান জানানো হয়নি তাদের। আবারও লোকভবনে বিজয় থালাপতি তামিলনাড়ুর সরকার গঠনে প্রয়োজনীয় আসন সংগ্রহ করতে পেরেছেন কিনা সে বিষয়ে অবহিত করতে ডাকা হয়েছে। জানা গেল এবারও সন্তুষ্ট নন গভর্নর। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়েও বিজয় থালাপতির নেতৃত্বে সরকার গঠন প্রক্রিয়া অনিশ্চিত। বিজয়ের দল টিভিকের দখলে আছে ১০৮টি আসন, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার থেকে 10টি আসন পিছিয়ে তারা। এর মধ্যে অর্ধেক আসনের যোগান দেবে কংগ্রেস। তবে তাদের শর্ত, সাম্প্রদায়িক কোনো দলকে জোটে ভেড়ানো যাবে না। এক্ষেত্রে কংগ্রেস ছাড়া বিজয়ের হাতে বিকল্পগুলো হলো 2টি বাম দল, যাদের দখলে আছে 4টি আসন, ছোট তামিল দল ভিসিকে, যাদের আসন সংখ্যা 2টি, এবং পিএমকে, তাদের ঝুলিতে আছে 4টি আসন। কংগ্রেস, বাম, ভিসিকে, পিএমকে সবাইকে ভেড়ালে বিজয়ের জোটে মোট আসন সংখ্যা দাঁড়ায় 123টি। তবে সমস্যা হলো, একদিকে বিজয়ের রাজনৈতিক শত্রু ডিএমকের জোটের অংশ ভিসিকে, অন্যদিকে বিজয়ের আদর্শগত শত্রু বিজেপির জোটের শরিক পিএমকে। টিভিকের সাথে যুক্ত হতে বর্তমান জোট ভাঙতে হবে উভয় দলকে। এছাড়া টিভিকের সাথে এআইএডিএমকের জোটের কানাঘুষা শোনা গেলেও তা বাতিল করে দিয়েছে উভয় দলের নেতারা। ধারণা করা হচ্ছে ৮ মে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে দলগুলো, কিন্তু তার আগেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে তাড়া দিচ্ছেন রাজ্যের গভর্নর, যা নিয়ে ক্ষোভও ঝেড়েছে বিজয়ী দল ও শরিক কংগ্রেস। এককভাবে সবচেয়ে বেশি আসনপ্রাপ্ত দলকে সরকার গঠনের আহ্বান জানানোর কোনো বিকল্প নেই। আইন, সংবিধান ও রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী অন্য কোনো পক্ষ সরকার গঠনের জন্য দাবিও জানায়নি। মাত্র 7-8টি আসনের বিষয়, 10-12 দিন সময়ও দেওয়া যায়। তাহলে সমস্যা কোথায়? রাজ্যপাল বাধ্য হ্যাঁ। সরকার গঠন নিয়ে সংকট তৈরি হলে আইনি পদক্ষেপের জন্য তৈরি টিভিকে। শিগগিরই শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ। আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে ওয়াশিংটন তেহরানের, এমনটা দাবি স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের। এদিকে যুদ্ধ বন্ধে প্রস্তুত রয়েছে ইরানও, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে দুপক্ষই আশার আলো দেখালেও বাস্তবে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি। থমকে আছে জাহাজ, স্থবির ব্যস্ততম জলপথ। 2 মাস পেরোলেও অচল অবস্থা কাটছেই না হরমুজ প্রণালীর। যুদ্ধবিরতি চললেও নেই কোনো সুরাহা। বুধবার হোয়াইট হাউসে ইরান ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন তেহরানের সঙ্গে আলোচনায় বেশ ভালোই এগিয়েছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে আমাদের আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। গত 24 ঘন্টায় অনেক অগ্রগতি হয়েছে। একটি চুক্তি হওয়ার খুব সম্ভাবনা আছে। তারা নিজেরাও আলোচনা করতেও চুক্তিতে আসতে চায়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একই দিন এর আগেও ইরান ইস্যুতে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। জানান 1 সপ্তাহের মধ্যেই তেহরানের সঙ্গে চুক্তি হতে পারে ওয়াশিংটনের। বুধবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরানও। চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে প্রস্তুত দেশটি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ফোনালাপে এমনটা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মূলত চুক্তির শর্ত হিসাবে 2টি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি, ইরান থেকে উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া, আরেকটি হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রাখা নিশ্চিত করা।
একদিন আগে এই যুদ্ধ বন্ধে মাত্র 1 পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছায় যুক্তরাষ্ট্র ইরান। প্রস্তাবিত এই চুক্তির সম্ভাব্য শর্ত অনুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। এছাড়াও উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করতে সম্মত হবে। হরমুজে প্রবেশের চেষ্টার সময় ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন সেন্টকম জানিয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল ইরানের পতাকাবাহী MT হোসনা নামের ওই ট্যাঙ্কারটি। এ সময় জাহাজটিতে মার্কিন যুদ্ধবিমান থেকে গুলি চালানো হয়, অকেজো করে দেওয়া হয় জাহাজের রাডার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো হরমুজ প্রণালীতে ইরানের জাহাজের উপর হামলা চালানোর দাবি জানিয়েছে মার্কিন সেনারা। এর আগে গেল মাসে একইভাবে ইরানের MV তুস্কাকে আঘাত করে মার্কিন বাহিনী। আবারও লোকভবনে বিজয় থালাপতি তামিলনাড়ুর সরকার গঠনে প্রয়োজনীয় আসন সংগ্রহ করতে পেরেছেন কিনা সে বিষয়ে অবহিত করতে ডাকা হয়েছে। জানা গেল এবারও সন্তুষ্ট নন গভর্নর। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়েও বিজয় থালাপতির নেতৃত্বে সরকার গঠন প্রক্রিয়া অনিশ্চিত। বিজয়ের দল টিভিকের দখলে আছে 108টি আসন, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার থেকে 10টি আসন পিছিয়ে তারা। একটি মার্কিন নজরদারি ড্রোনের ধ্বংসাবশেষে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরান। বুধবার প্রকাশ করা হয় এই ভিডিও। IRGC প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় উৎসুক জনতা ধ্বংসাবশেষ দেখতে ভিড় জমাচ্ছেন এবং ভিডিও বিশ্লেষণে রয়টার্স জানিয়েছে এখানে একটি ফুয়েল ট্যাঙ্কের সাথে মার্কিন MQ-9AE আর রিপার মডেলের ড্রোনের ফুয়েল ট্যাঙ্কের মিল রয়েছে। এর আগে গত মঙ্গলবার কেশম দ্বীপে গোয়েন্দা ড্রোনটি ভূপাতিতের দাবি করে তেহরান। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো এই এলাকায় হামলা চালায় ইসরায়েল। তেল আবিবের দাবি হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর কমান্ডার মালেক বালুকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যৌথ বিবৃতিতে অভিযানের কথা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি গণমাধ্যমের দাবি ওই কমান্ডার নিহত হয়েছেন, যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি আসেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে মার্চ থেকে শুরু হওয়া সংখ্যাতে এখন পর্যন্ত 2700-র বেশি মানুষ নিহত হয়েছেন। ভার্জিন মেরির ভাস্কর্যের মুখে সিগারেট গুজে দিচ্ছে ইসরায়েলের এক IDF সেনা। সামাজিক মাধ্যমে তোলপাড় তুলেছে ব্যাপক এই ধর্মীয় অবমাননার ছবিটি। দক্ষিণ লেবাননের দেবেল নামের একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। ছবিটিতে দেখা গেছে নিজের মুখে একটি সিগারেট নিয়ে পাশে থাকা ছোট একটি ভার্জিন মেরির ভাস্কর্যের মুখে আরেকটি সিগারেট ঠেসে দিচ্ছে। এই ছবিটি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন অনেকে। এই ঘটনার সম্পর্কে তদন্ত করার কথাও জানিয়েছে IDF। এর আগে একই গ্রামে হাতুড়ি দিয়ে আঘাত করে যীশুখ্রিস্টের ভাস্কর্যের মাথা ভেঙে দিয়েছিল আরেক IDF সেনা। অবশেষে উদ্ধার করা হলো হান্টা ভাইরাসের সংক্রমণের জেরে কেপ ভার্দে উপকূলে টানা 3 দিন আটকে থাকা প্রমোদ তরিটির যাত্রীদের। এরই মাঝে অসুস্থ 3 জনকে জার্মানি ও নেদারল্যান্ডসে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। আর বাকিদের নমুনা পরীক্ষা শেষে আশঙ্কামুক্ত ঘোষণা দেয়া হয়েছে এবং তাদেরকে এখন স্পেনে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যস্ত ছুটছেন জরুরি উদ্ধারকর্মীরা। কেপ ভার্দে উপকূলের MV হন্দিয়াস প্রমোত্তরিতে আটকা গুরুতর অসুস্থ 3 যাত্রীকে নেওয়া হচ্ছে জার্মানি ও নেদারল্যান্ডসে। রোববার থেকে আটলান্টিকে নোঙ্গর করা এই প্রমোত্তরি অ্যান্টার্কটিকা ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করে আর্জেন্টিনা থেকে, যার আরোহী কমপক্ষে 150, কিন্তু মাঝপথে বাধে ভয়াবহ বিপত্তি। যাত্রা শুরুর কিছুদিনের মধ্যেই তীব্র জ্বর ও শ্বাসকষ্টে মারা যান 70 বছর বয়সের এক ডাচ যাত্রী। 2 সপ্তাহের মাথায় একই উপসর্গ নিয়ে তার স্ত্রী ও আরেক জার্মান নারীর মৃত্যু হয়। আতঙ্ক ছড়ালে নমুনা পরীক্ষায় অজানা এক ভাইরাস শনাক্ত করেন জাহাজের চিকিৎসকরা। এই কারণে কেপ ভার্দের কাছাকাছি পৌঁছালেও দ্বীপটিতে কাউকে নামার অনুমতি দেওয়া হয়নি। জাহাজটির অসুস্থ যাত্রীদের নমুনা পরীক্ষা করে হান্টা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসকরা। কোয়ারেন্টিনে ছিল জাহাজ ও আরোহীরা। 3 দিন পর পৌঁছায় 2টি এয়ার অ্যাম্বুলেন্স। সংক্রমণ যেন না ছড়ায় সেসব রীতিনীতি মেনেই সরানো হয় আক্রান্তদের। প্রমোত্তরিতে থাকা একজন রোগীকে স্থানান্তরের অপেক্ষা করছি। তার মেডিকেল হিস্ট্রি পর্যালোচনা করা হবে। আইসোলেশনে রেখে তার শরীরে ভাইরাসের উপস্থিতি আছে কিনা যাচাই করবেন চিকিৎসকরা। এরই মাঝে নেদারল্যান্ডসে পৌঁছেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। সেখানেই চলবে উদ্ধার হওয়া রোগীদের পরীক্ষা নিরীক্ষা। মূলত বুনো ইঁদুরের লালা বা মল থেকে ছড়ায় হান্টা ভাইরাস। চিকিৎসকদের ধারণা আর্জেন্টিনা থেকেই এটির সূত্রপাত। বর্তমানে স্পেন, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় ভাইরাসটির নমুনা ও সেটি পরীক্ষায় যাবতীয় সরঞ্জাম পাঠাচ্ছে বুয়েন্স আয়ার্স।
সুয়েজ খাল অতিক্রম করেছে ফরাসি রণতরী শার্ল দ্য গোল। বিমানবাহী রণতরীটির ভিডিও প্রকাশ করেছে প্যারিস। বুধবার প্রকাশিত এই ফুটেজে তীব্র গতিতে সুয়েজ খালের উপর দিয়ে ছুটতে দেখা যায় শার্ল দ্য গোলকে। প্রথমবারের মতো লোহিত সাগরে নিজেদের রণতরী মোতায়েন করতে যাচ্ছে ফ্রান্স। চলমান উত্তেজনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজের নিরাপত্তা নিশ্চিতে এমন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ফরাসি প্রশাসন। এক বিবৃতিতে ফ্রান্সের সেনাবাহিনী জানায়, বর্তমানে লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বিমানবাহী রণতরীটি, আর যার সাথে যোগ দিবে ইতালি, নেদারল্যান্ডসের দুটি যুদ্ধ জাহাজও। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফ্লোরিডার স্থানীয় সময় দুপুর 2টায় ইসলামিক সোসাইটি অফ টাম্পা এরিয়ায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও অন্যান্যরা অংশ নেন। এদিকে বৃহস্পতিবার ফ্লোরিডার সময় রাত 8টার দিকে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ দেশে পাঠানোর কথা। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথমে দুবাই নেওয়া হবে বৃষ্টির মরদেহ, সেখান থেকে পৃথক ফ্লাইটে 9 মে ঢাকায় পাঠানো হবে মরদেহ। 16 এপ্রিল ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। কয়েকদিন পর কয়েক দফায় ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে আটক হয়েছেন জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘেরভে। টানা 2 দিন কমার পর আবারও বাড়ল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার আবারও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $100 ছাড়িয়ে গেছে। ওয়াশিংটন ভিত্তিক WTI ক্রুড অয়েলের দামও বেড়েছে। বৃহস্পতিবার এর দাম পৌঁছেছে ব্যারেল প্রতি $96। এর আগে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা নিয়ে ইতিবাচক খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর থেকেই তেলের দাম কমতে শুরু করে এবং এক পর্যায়ে বুধবার 10% কমে ব্যারেল প্রতি $98 নামে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। অন্যদিকে WTI এর দামে পতন হয় 12%, দর পৌঁছায় $89। দৃশ্যত মনে হচ্ছে যুদ্ধটা লড়ছে কেবল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান, কিন্তু বোমার আওয়াজ আর পাল্টাপাল্টি হুমকির ভিড়ে একটি বড় সত্যি যেন আড়ালেই থেকে যাচ্ছে বারবার। পর্দার আড়াল থেকে আসলে কারা নাড়ছে এই সংঘাতের সুতো? আর কেনই বা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্ভাব্য চুক্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে হঠাৎ বেইজিং ছুটলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি? পশ্চিমা বিশ্বের শত চোখ রাঙানি আর কঠোর অবরোধের মুখেও কেন তেহরানের সবচেয়ে বড় অর্থনৈতিক ও কূটনৈতিক ঢাল হয়ে দাঁড়িয়েছে শি জিনপিং সরকার? এসব প্রশ্নের উত্তর খুঁজলেই স্পষ্ট হয়ে ওঠে যে ইরান যুদ্ধের গতি প্রকৃতি আসলে এখন পুরোপুরি চীনের হাতের মুঠোয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সামরিক আগ্রাসনকে সরাসরি অবৈধ বলে আখ্যা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তার মতে মধ্যপ্রাচ্য এখন এসে দাঁড়িয়েছে একটি সংকটপূর্ণ মোড়ে, যেখানে আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য। বেইজিংয়ে আরাগচির এই সফর প্রমাণ করে দিচ্ছে যে চূড়ান্ত কোনো শান্তি চুক্তিতে সই করার আগে নিজেদের সবচেয়ে বড় ক্রেতা এবং বিশ্বস্ত মিত্রের সবুজ সংকেত পেতে মরিয়া তেহরান। আরাগচি নিজেও স্পষ্টভাবে জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ বন্ধের ক্ষেত্রে চীনের ইতিবাচক ভূমিকার উপর অগাধ আস্থা রয়েছে তাদের, কারণ তারা খুব ভালো করেই জানে চীনের শক্তিশালী অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন ছাড়া দীর্ঘমেয়াদে মার্কিন আগ্রাসন মোকাবিলা করা তাদের জন্য প্রায় অসম্ভব। খুব সুকৌশলে মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে ঘুঁটি চালছে চীন। একদিকে নিজেদের জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার স্বার্থে তারা চায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে এক দীর্ঘস্থায়ী ও ক্লান্তিকর সংঘাতে আটকে রাখতে পারলেই ভূ রাজনৈতিকভাবে তাদের লাভ সবচেয়ে বেশি। মার্কিন নৌ অবরোধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও সস্তায় বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনে তারা একাই বাঁচিয়ে রেখেছে তেহরানের ধুঁকতে থাকা অর্থনীতিকে। শুধু অর্থনীতিই নয়, যুদ্ধ পরবর্তী নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরিতেও বেইজিং এর ওপর পূর্ণ আস্থা রাখছে ইরান। চীনের পররাষ্ট্রমন্ত্রীও দিয়েছেন সেই প্রতিশ্রুতি। ইরানের জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষায় বেইজিং সব সময় পাশে থাকবে। সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপে না গিয়েও বেইজিং যেন তৈরি করছে এক চমৎকার উদাহরণ, যা দেখিয়ে দিচ্ছে কিভাবে একটি বৈশ্বিক সংঘাত নিয়ন্ত্রণ করতে হয়। ওয়াশিংটনের একক আধিপত্য খর্ব করে বিশ্ব বহুমুখী ক্ষমতার ভারসাম্য তৈরি করাই হলো শি জিনপিং সরকারের মূল লক্ষ্য। আর এই বৃহত্তর কৌশলগত লক্ষ্য পূরণে ইরান হয়ে উঠেছে তাদের অন্যতম প্রধান হাতিয়ার। একদিকে তারা যুক্তরাষ্ট্রকে রাখছে নিবিড় কূটনৈতিক চাপে, অন্যদিকে তেহরানকে করছে আশ্বস্ত যে সংকটের এই মুহূর্তে তাদের একা ছেড়ে দেওয়া হবে না। তাই সামরিক শক্তিতে হয়তো ট্রাম্প প্রশাসন অনেক এগিয়ে থাকতে পারে, তবে এই যুদ্ধের আসল চাবিকাঠি সযত্নে লুকিয়ে আছে বেইজিং এর পকেটেই।
পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে এটা একেবারে স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের চাপ বা ইসরায়েলের সামরিক শক্তি নয়, বরং আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করছে চীনের এই নীরব কিন্তু প্রভাবশালী কূটনীতির উপরে। পর্দার আড়াল থেকে সুতো নেড়ে চীন বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে তাদের বাদ দিয়ে এই অঞ্চলে কোনো স্থায়ী সমাধান কোনোভাবেই সম্ভব নয়। আগ বাড়িয়ে ইরানে হামলা চালানোর স্বাদ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবস্থা এখন এমন যে এই যুদ্ধ শেষ করতে পারলেই রক্ষা। নিঃশর্ত আত্মসমর্পণের হুঙ্কার দেওয়া ট্রাম্প এখন 14 দফা সমঝোতা প্রস্তাব নিয়ে ইরানের দ্বারে দ্বারে ঘুরছেন। বিপরীতে ওয়াশিংটনের প্রস্তাব বিবেচনা করে মধ্যস্থতাকারী পাকিস্তানকে জানানোর কথা বলছে ইরান, যা কিনা এক অর্থে ট্রাম্প প্রশাসনকে অপমানের শামিল। তবে সবশেষ যেই প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন, খুব একটা ক্ষতি নেই ইরানের। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের খবর, একটি এক পাতায় 14 দফা সমঝোতা নথি ইরানকে পাঠিয়েছে ওয়াশিংটন, যার মধ্যে অন্যতম ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করা, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা। যা মানলেও বাস্তবে কোনো ক্ষতি নেই তেহরানের, কেননা নিষেধাজ্ঞা তুলে নিলে ইরানেরই লাভ। তাছাড়া হরমুজ প্রণালী ইরান এখন নিজেরাই খুলে দিতে চাইছে। খুলে দিলেও এর নিয়ন্ত্রণ যে ইরানের হাতেই থাকবে তা এতদিনে পরিষ্কার। এর বাইরে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুপক্ষের মধ্যে যেই বিরোধ ছিল সেটিও এই প্রস্তাব অনেকটা সহজ করে দিয়েছে। নতুন এই প্রস্তাবে কেবল ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ স্থগিত করার কথা বলা হয়েছে, পারমাণবিক কর্মসূচি বাদ দিতে বলা হয়নি। তাছাড়া পরবর্তীতে এই ইস্যুতে আলোচনার সুযোগও রাখা হয়েছে, যা মেনে নিলে বাস্তবিক অর্থেই খুব একটা ক্ষতি নেই তেহরানের। তবে বল যখনই ইরানের কোর্টে, তখন দর কষাকষি করে লাভের পাল্লাটা আরেকটু ভারী করে নিতে ক্ষতি কি? এদিকে ইরান যুদ্ধের পর থেকেই জনপ্রিয়তা কমছে ট্রাম্পের, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে তার দলের ভরাডুবির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই অবস্থায় রিপাবলিকান সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়াল এক প্রচারণায় ট্রাম্প বলেন, গত 24 ঘন্টায় ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে এবং একটি সমঝোতা সম্ভব। তেলের দাম বেড়ে মার্কিনীদের যে সাময়িক কষ্ট হচ্ছে তা দ্রুতই শেষ হবে বলে আশা করছি। ট্রাম্পের এ বক্তব্যেই পরিষ্কার কতটা বেকায়দায় আছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের পাঠানো প্রস্তাবটি পর্যালোচনা করার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, আমেরিকার প্রস্তাব এখনও ইরান পর্যালোচনা করছে। পর্যালোচনা শেষ হলে পাকিস্তানকে আমাদের মতামত জানানো হবে। তবে ইরান যে নিজের ক্ষতি করে কোনো চুক্তিতে রাজি হবে না সেটি পরিষ্কার করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, যে যুদ্ধে আমেরিকা হারছে সেই যুদ্ধে তারা এমন কিছু অর্জন করতে পারবে না যা সরাসরি আলোচনাতেও পায়নি। ইরান ট্রিগারে আঙুল রেখেছে এবং প্রস্তুত আছে। যদি যুক্তরাষ্ট্র আত্মসমর্পণ না করে এবং প্রয়োজনীয় ছাড় না দেয়, তাহলে ইরান কঠোর জবাব দেবে। অর্থাৎ ইরানই এখন উল্টো যুক্তরাষ্ট্রকে হুমকি দিচ্ছে। এখন দেখার অপেক্ষা এই হুমকি কিভাবে হজম করেন ট্রাম্প। পারমাণবিক অস্ত্র নিয়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে বিশ্ব রাজনীতিতে। উত্তর কোরিয়া জানিয়েছে কোনো আন্তর্জাতিক চুক্তি বা চাপের মুখে তারা তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। পিয়ংইয়ং এর মতে তাদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা বাইরের কোনো মৌখিক দাবির ওপর ভিত্তি করে পরিবর্তিত হবে না। কিন্তু কেন হঠাৎ পিয়ংইয়ং এর এই কঠোর সুর? সম্প্রতি জাতিসংঘে অনুষ্ঠিত এনপিটি পর্যালোচনা সম্মেলনে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম সং স্পষ্ট করেছেন, এই চুক্তিতে আর কোনোভাবেই দায়বদ্ধ নয় তার দেশ। উত্তর কোরিয়ার এই অবস্থান নতুন কিছু নয়। 2003 সালেই তারা এই চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গিয়েছিল। এরপর থেকে অন্তত 6টি বড় ধরনের পারমাণবিক পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ। বর্তমানে তাদের ভান্ডারে কয়েক ডজন পারমাণবিক ওয়ারহেড আছে বলে ধারণা করা হচ্ছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির তথ্যমতে কিম সং বলেন, জাতিসংঘ সদর দপ্তরে বর্তমানে চলমান 11তম এনপিটি পর্যালোচনা সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের অনুসারী নির্দিষ্ট কিছু দেশ ভিত্তিহীনভাবে আমাদের বর্তমান মর্যাদা এবং সার্বভৌম অধিকার চর্চাকে প্রশ্নবিদ্ধ করছে।
পিয়ংইয়ংয়ের দাবি তাদের পারমাণবিক শক্তি এখন আর কোনো আলোচনার বিষয় নয়, বরং এটি তাদের সংবিধানে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের ভাষায় এটি একটি অপরিবর্তনীয় বাস্তবতা। উত্তর কোরিয়া মনে করে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো তাদের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করার চেষ্টা করছে, আর এই সার্বভৌমত্ব রক্ষার একমাত্র গ্যারান্টি হলো তাদের এই শক্তিশালী পারমাণবিক ভান্ডার। বর্তমান বিশ্ব পরিস্থিতি এই সংকটকে আরও জটিল করে তুলেছে। একদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে সৈন্য ও গোলাবারুদ পাঠিয়েছে উত্তর কোরিয়া, অন্যদিকে অভিযোগ রয়েছে যে রাশিয়া এর বিনিময়ে পিয়ংইয়ংকে উন্নত সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা করছে। উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক মহলে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে এই নতুন অক্ষশক্তি। কিন্তু সমস্যা শুধু উত্তর কোরিয়াকে নিয়ে নয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক তথ্য বলছে 2025 সালের শুরুতেই বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা 12,000 ছাড়িয়ে গেছে, যার 90% রয়েছে আমেরিকা ও রাশিয়ার হাতে। একদিকে ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখতে পশ্চিমাদের কঠোর অবস্থান, আর অন্যদিকে উত্তর কোরিয়ার এই প্রকাশ্য চ্যালেঞ্জ, সব মিলিয়ে বিশ্ব এখন এক অস্থির পারমাণবিক যুগে প্রবেশ করেছে। এনপিটি চুক্তির মূল লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা, কিন্তু উত্তর কোরিয়ার মতো দেশগুলো যখন এই চুক্তিকে একপাক্ষিক দাবি বলে প্রত্যাখ্যান করে, তখন প্রশ্ন ওঠে বিশ্ব কি তবে সত্যি একটি নতুন এবং অনিয়ন্ত্রিত অস্ত্র প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে? বিশ্বের যেখানেই তেল ও প্রাকৃতিক সম্পদ, সেখানেই নজর যুক্তরাষ্ট্রের। গত কিছুদিনে এই সত্যটা উপলব্ধি করতে পেরেছে কম বেশি সবাই। ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ড হয়ে ইরান, সবখানে যুক্তরাষ্ট্রের স্বার্থটা একই। তবে এবার আর দূরে নয়, প্রতিবেশী কানাডার উপর চোখ পড়েছে ট্রাম্পের। কানাডার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রদেশ আলবার্টাকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। আলবার্টা প্রদেশের বাসিন্দাদের স্বাধীনতার পক্ষে উস্কে দিয়ে ফোন দিয়ে আসছে কৌশলে প্রাকৃতিক সম্পদে ভাগ বসানোর। এ কাজে অবশ্য ট্রাম্প একা নন, সঙ্গী হিসেবে পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও। গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক রেজিলিয়েন্স, সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা অ্যান্ড কনফ্লিক্ট এবং ডিসইনফো ওয়াচের এক যৌথ প্রতিবেদনে দাবি করা হয়েছে, কানাডার অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে আলবার্টা প্রদেশের বিচ্ছিন্নতাবাদী বিতর্ককে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তাদের কিছু গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আলবার্টার স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করছে। বিশেষ করে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এই প্রদেশের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই একটা ধারণা রয়েছে, অটোয়ায় থাকা ফেডারেল সরকার তাদের স্বার্থকে যথেষ্ট গুরুত্ব দেয় না। আলবার্টাবাসীর দীর্ঘদিনের এই অসন্তোষকেই কাজে লাগাচ্ছে এই দুই দেশ। আলবার্টাকে স্বাধীন করতে অনেক দিন ধরেই কিছু বিচ্ছিন্নতাবাদীরা তৎপরতা চালাচ্ছিল। সম্প্রতি আলবার্টার স্বাধীনতা নিয়ে গণভোট আয়োজনের দাবি তুলে নাগরিক উদ্যোগের পিটিশনের প্রয়োজনীয় স্বাক্ষরও সংগ্রহ করেছে তারা। সব ঠিক থাকলে আগামী অক্টোবরের মধ্যেই এ ব্যাপারে একটি গণভোট অনুষ্ঠিত হবে, যেখানে নির্ধারিত হবে আলবার্টার ভাগ্য। আর সেই গণভোটের আগেই অনলাইনে আলবার্টার স্বাধীনতার পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে ওয়াশিংটন ও মস্কো। আলবার্টা নিয়ে কাজ করা গবেষকদের ভাষ্য, বিদেশি শক্তিগুলো ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষের ক্ষোভকে আরো বাড়িয়ে তুলছে, চেষ্টা করছে গণতান্ত্রিক ব্যবস্থার উপর মানুষের আস্থা দুর্বল করার, যা এখন আর প্রাদেশিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি কানাডার জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক কাঠামোর জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে ডিসইনফো ওয়াচের পরিচালক মার্কাস কোলগারের ভাষ্য, কানাডিয়ানদের এমন একটি পরিবেশ আলোচনা করার সুযোগ দিতে হবে যেখানে বিদেশি প্রভাব বা কারসাজি থাকবে না, তাহলেই তাদের প্রকৃত অবস্থান বোঝা যাবে। কেননা গবেষণায় যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বিশ্লেষণ করা হয়েছে, সেগুলোর অনেকগুলোই ভুয়া তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত। প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার সম্পৃক্ততা অনেকটাই গোপন এবং পরিকল্পিত। তাদের লক্ষ্য হচ্ছে স্থানীয় অসন্তোষের সঙ্গে বিদেশি রাজনৈতিক উদ্দেশ্যকে মিশিয়ে দেওয়া, যাতে সাধারণ মানুষ বুঝতেই না পারে যে বাইরে থেকে প্রভাব খাটানো হচ্ছে। এক্ষেত্রে কিছু অর্থনৈতিক সুযোগ সন্ধানী গোষ্ঠী জেনারেটিভ এআই, ভাড়াটে ভয়েস অভিনেতা এবং পেশাদার ভিডিও প্রোডাকশন ব্যবহার করে এমন সব ভিডিও বানাচ্ছে যা দেখতে হুবহু আসল কানাডীয় রাজনৈতিক বিশ্লেষণের মতোই লাগে। আর এসব ভিডিওর মাধ্যমেই ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভ্রান্তিকর বয়ান। জনমত তৈরি করা হচ্ছে আলবার্টার স্বাধীনতার পক্ষে।
মার্কিন কিছু প্রভাবশালী অনলাইন ইনফ্লুয়েন্সারও সম্প্রতি আলবার্টার স্বাধীনতার পক্ষে জনমত তৈরির প্রচারণায় নেমেছে। বাইরে থেকেও উস্কি দিচ্ছে সেখানকার পরিস্থিতিকে। উদ্দেশ্য রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা। তাছাড়া আলবার্টার বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও সরাসরি বৈঠক করেছেন। জানা গেছে আলবার্টার কিছু বিচ্ছিন্নতাবাদী নেতা ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কানাডা থেকে আলাদা হওয়ার সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনা করেছে। আর সেই আলোচনার পরেই আলবার্টার আন্দোলনকারীদের পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা অঞ্চলটির বাসিন্দাদের স্বাধীনতার পক্ষে অবস্থান নিতে ইন্ধন যোগাচ্ছে। আলবার্টার স্বাধীনতার পক্ষে আগামী 19 অক্টোবর গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে জানা যাবে কি অপেক্ষা করছে আলবার্টার ভাগ্যে। যদিও জানা গেছে আলবার্টার স্বাধীনতার পক্ষে সবার অবস্থান এক নয়। অধিকাংশ আলবার্টা নিজেদের প্রাকৃতিক সম্পদ ও রাজনৈতিক সিদ্ধান্তের উপর আরো বেশি নিয়ন্ত্রণ চাইলেও স্বাধীনতা চান না। তাছাড়া কানাডার আইনেও গণভোটের জন্য কিছু কঠোর শর্ত রয়েছে, যার মধ্যে অন্যতম ভোটারদের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ সমর্থন এবং কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের তদারকি। জানিয়ে ফেডারেল সরকারের সঙ্গে দীর্ঘ ও জটিল আলোচনার মধ্য দিয়ে যেতে হবে আলবার্টাকে। মূলত কানাডার শক্তি কেন্দ্রস্থল হিসেবে পরিচিত আলবার্টা বিশ্বের 4র্থ বৃহত্তম তেলের মজুদ এ প্রদেশে। প্রাকৃতিক গ্যাসও সমৃদ্ধ আলবার্টা। কানাডার জিডিপির একটা বড় অংশের যোগান আসে এই প্রদেশ থেকে। আর এই প্রাকৃতিক সম্পদই এখন কাল হয়ে দাঁড়িয়েছে আলবার্টার, যে কারণে কানাডার নিয়ন্ত্রণে থাকার পরও যুক্তরাষ্ট্র রাশিয়ার নজরবন্দি হয়েছে প্রদেশটি। তাছাড়া আলবার্টা যুক্তরাষ্ট্রের সীমান্ত লাগোয়া হওয়ায় এর প্রতি বাড়তি নজর ট্রাম্পের। তাই আলবার্টাকে স্বাধীন করে দিয়ে কৌশলে এর প্রাকৃতিক সম্পদে ভাগ বসাতে চাইছেন তিনি। আর ট্রাম্পের এই পরিকল্পনায় যোগ দিয়ে নিজের ভাগ বুঝে নিতে চান পুতিনও। শেষ পর্যন্ত এই দুই মনস্টারের কাছ থেকে আলবার্টাকে রক্ষা করতে পারবে কি মার্কানির সরকার, সেটি এখন দেখার বিষয়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।